ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ইউরোপে পদার্থবিজ্ঞানের জগতে একটি বিস্ময়কর বিপ্লবের শুরু হয়। সময়টা ছিল ইউরোপীয় রেনেসাঁর যুগ। 1543 সালে কোপারনিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের ব্যাখ্যা দেন। বইয়ের প্রকাশক ধর্মযাজকদের ভয়ে লিখেছিলেন যে এটি সত্যিকারের ব্যাখ্যা নয়, শুধু একটি গাণিতিক সমাধান মাত্র। কোপারনিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে পড়েছিল। গ্যালিলিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন। তিনি গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারার সূচনা করেন। গ্যালিলিওকে অনেক সময় আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। তবে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হওয়ার কারণে তিনি চার্চের কোপানলে পড়েছিলেন এবং শেষ জীবনে তাকে গৃহবন্দী হয়ে কাটাতে হয়। তাহলে কোপারনিকাস 1543 সালে তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক একটি সৌরজগতের কথা বলেন। অর্থাৎ আমাদের যে গ্রহগুলো আছে সবগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এমন একটা ধারণা ছিল মানুষের যে পৃথিবীকে কেন্দ্র করে যত কিছু আছে মহাকাশের সবকিছু মানে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, সেটাকে বলা হয় জিওসেন্ট্রিক ইউনিভার্স। আর এটা হচ্ছে হেলিওসেন্ট্রিক মানে সূর্যকেন্দ্রিক যে মহাবিশ্ব, সেটা এখানে সৌরজগতের কথা বলা হয়েছে আর কি। তো কোপারনিকাসের তত্ত্বটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে পড়েছিল। গ্যালিলিও সেটিকে সবার সামনে নিয়ে আসেন এবং তার কারণে তাকে গৃহবন্দী হয়েও কাটাতে হয়েছিল। 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন বলবিদ্যার তিনটি এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন। বলবিদ্যার এবং মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী নিউটন। আচ্ছা, আলোক বিজ্ঞান এবং অন্য আরো কাজের সাথে সাথে বিজ্ঞানী নিউটন লিবনিজের সাথে গণিতের নতুন একটা শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। মানে ব্যাপারটা এরকম না যে লিবনিজ এবং নিউটন বসে বসে একসাথে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। লিবনিজ এবং নিউটন আলাদা আলাদাভাবে প্রায় একই সময়ে ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। যদিও মানে সম্ভবত লিবনিজের যে ক্যালকুলাস পেপারস ছিল ক্যালকুলাসের উপরে, সেটা আগে পাবলিশ হয়েছিল এবং পরবর্তীতে নিউটনের পেপারটা পাবলিশ হয়। তারপরও তৎকালীন সময়ে সবাই বুঝতে পেরেছিলেন যে মানে তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেরা নিজেদের জায়গা থেকে নিজেদের মতো করে আসলে জিনিসটা আবিষ্কার করেছেন ক্যালকুলাস। তো ক্যালকুলাস একটা খুব গুরুত্বপূর্ণ শাখা বিজ্ঞানের, গণিতের। তো এরপরে আসি আমরা, এখানে কোপারনিকাস, গ্যালিলিও এবং নিউটনের ছবি দেখানো হয়েছে। ওকে ফাইন। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল বিবেচনা করা হতো। অষ্টাদশ শতাব্দীর আগে তাপকে ভরহীন এক ধরনের তরল বিবেচনা করা হতো। তাপ ছিল হচ্ছে ভরহীন এক ধরনের তরলকে তাপ। এই ভরহীন তরলকে আসলে কি বলা হতো? ক্যালোরিক। এই বইটাতে মানে এই যে হিস্ট্রিগুলো বলা হচ্ছে বা মানে পদার্থবিজ্ঞানের মানে প্রথম দিকের যে সমস্ত আবিষ্কারগুলো ছিল সেই সমস্ত আবিষ্কার এবং বিজ্ঞানীরা কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেগুলো যখন বলা হচ্ছে, সেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানে মানে অত বেশি ডিপলি কোনো কিছু বলা নাই আর কি। হ্যাঁ, অত বেশি ডিপলি কোনো কিছু বলা নাই। তবে এটার চেয়ে মোটামুটি বেটার ইয়াতে আছে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইটাতে। তো আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটের বইটাও সময় পেলে একটু বসে ওই প্রথম অধ্যায়টা, সেখানেও এইরকমই গল্প আর একটু ক্লিয়ার করে লেখা আছে, 2-3টা অথরের বই আছে, এগুলো কালেক্ট করে রাখলে ভালো, একটু দেখলে ভালো লাগবে আর কি। তো এরপরে 1798 সালে কি হয়? 1798 সালে কাউন্ট রামফোর্ড দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। তাপকে বললেন তিনি শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। এটা বললেন কে? এটা বললেন হচ্ছে কাউন্ট রামফোর্ড। কাউন্ট রামফোর্ড বললেন যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়।
আরো অনেক বিজ্ঞানীর গবেষণার উপর ভিত্তি করে লর্ড কেলভিন কি করলেন? লর্ড কেলভিন 1850 সালে তাপগতিবিজ্ঞানের, থার্মোডায়নামিক্স যেটাকে বলে, তাপগতিবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন লর্ড কেলভিন। এরপরে আসা যাক, বিদ্যুৎ ও চুম্বকের উপরেও এই সময় ব্যাপক গবেষণা শুরু হয়। 1778 সালে কুলম্ব বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের জন্য সূত্র আবিষ্কার করেন। 1800 সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করার পর বিদ্যুৎ নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়। তাহলে ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, ব্যাটারি আবিষ্কার করেছিলেন। আমরা মানে মাঝে মধ্যে বলে থাকি যে ব্যাটারিতে কত ভোল্টের ব্যাটারি, কত ভোল্টের ব্যাটারি, এটা আসলে ভোল্টার ব্যাটারি আর কি। ওকে, কত ভোল্ট আমরা ছোট ব্যাটারিগুলো পাই, ব্যাটারি তো না, ছোট যেগুলো থাকে একটা একটা করে, আই মিন এগুলোকে বলা হয় হচ্ছে সেল, আর অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি হয়। এই সমস্ত জিনিস আমরা যখন এই ইলেকট্রিসিটি পড়বো তখন আমরা এগুলো দেখবো আর কি। তো 1800 সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করার পর বিদ্যুৎ নিয়ে নানা ধরনের গবেষণা শুরু হয়। 1820 সালে ওয়েরস্টেড দেখান বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। তিনি দেখালেন যে বিদ্যুৎ প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়। 1831 সালে ফ্যারাডে এবং হেনরি ঠিক তার বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করেন। বিপরীত প্রক্রিয়া অর্থাৎ কি, যে চুম্বক মানে বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়, এর বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে তাহলে চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যাবে। চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যাবে। আচ্ছা, এবার তারা দেখান যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়। এটা কে দেখালেন? এটা দেখালেন হচ্ছে ফ্যারাডে এবং হেনরি। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়, এটা দেখালেন ফ্যারাডে এবং হেনরি। 1864 সালে আসলেন ম্যাক্সওয়েল তার বিখ্যাত ম্যাক্সওয়েল সমীকরণ দিয়ে পরিবর্তনশীল বিদ্যুৎ ও চৌম্বক ক্ষেত্রকে একই সূত্রের মাঝে নিয়ে এসে দেখান যে আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে কি বলা হলো? যে আলো আসলে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি প্রমাণ করলেন বা দেখালেন ম্যাক্সওয়েল। বিদ্যুৎ ও চুম্বক আলাদা কিছু নয়, আসলে এ দুটি একই শক্তির ভিন্ন ভিন্ন বা দুটি ভিন্ন রূপ। এটি সময়োপযোগী একটি আবিষ্কার ছিল, কারণ 1801 সালে ইয়াং পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন। 1801 সালে কি করেছিলেন? তিনি আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করে রেখেছিলেন। আচ্ছা, ভালো কথা। এবার আসলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই বিজ্ঞানীরা দেখতে লাগলেন প্রচলিত পদার্থবিজ্ঞান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন। 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন। থমসন কি করলেন? ইলেকট্রন আবিষ্কার করলেন। 1911 সালে রাদারফোর্ড দেখিয়েছেন পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে, কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনটির মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বিদ্যুৎ চৌম্বকীয় সূত্র অনুযায়ী এই অবস্থায় অর্থাৎ ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে। ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতরে পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা কখনো ঘটে না। 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন। এই তত্ত্ব ব্যবহার করে পরবর্তীতে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে সময়ের সাথে সাথে হবে। বিভিন্ন সময় আলোচনা করতে করতে এই জিনিসগুলো মানুষের মাথায় চলে আসবে। মানে দেখা যাচ্ছে কি, এখানে এই যে 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের যে আবিষ্কারটা, বা এই যে ইলেকট্রন নিয়ে কথা বলবো আমরা, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার নিয়ে কথা বলবো,
বোরকে নিয়ে কথা বলবো, থমসনকে নিয়ে কথা বলবো, হ্যাঁ, ডাল্টনকে নিয়ে কথা বলবো, এদের কথা বারবার আসবে। কারণ এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তো, মানে এই সময়ে যে সমস্ত বিজ্ঞানী যে বিজ্ঞানীগণ কাজ করেছিলেন ওনাদের কথাবার্তা খুব বারবার আসে। কিন্তু দেখা যাচ্ছে কি যে কোপার্নিকাসের যে ধারণা ছিল বা থেলিসের যে ধারণা ছিল, হ্যাঁ, ওই সময়কার যে যারা এই বিজ্ঞানের সাথে জড়িত ছিলেন ওই কাজগুলো সরাসরি আমরা ওভাবে সবসময় ওই জিনিসগুলো দিয়ে কাজ করি না। যার কারণে দেখা যায় যে ওনাদের ব্যাপারগুলো একটু আলাদা করে মনে রাখতে হয়। হ্যাঁ, আর ওনাদের কাজগুলো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় যাদের কথা বললাম বা তার আগে একটু আগে যে নিউটনের কথা বলা হয়েছে বা লিবনিজের কথা বলা হয়েছে, নিউটন, লিবনিজ, ওনাদের কাজও বারবার থাকবে। নিউটন আর লিবনিজের কাজগুলো একটু আগের দিকে হলেও মানে আধুনিক পদার্থবিজ্ঞানের কি বলে প্রাণে সেটা থাকে আর কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকুলাস এবং বলবিদ্যার সূত্রগুলো। তারপর হচ্ছে গ্র্যাভিটেশনের সূত্র পরবর্তীতে অবশ্য আইনস্টাইন এসে নতুন করে দিয়েছেন। যাই হোক, সেগুলো দেখা যাবে। তো এগুলো নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই, মনে থাকবে। কোনো না কোনোভাবে ঘুরে ফিরে পড়তে এক সময় চলে আসবে যে হঠাৎ করে কেউ জিজ্ঞেস করলো যে প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব কত সালে আবিষ্কার করেছিলেন, সেটাও মনে থাকবে। আবার মাঝে মধ্যে দেখা যাবে যে ভুলে গেছেন। এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। তো বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা দিয়ে প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু, এখানে আমরা প্রফেসর সত্যেন্দ্রনাথ বসুকে পাচ্ছি, পদার্থবিজ্ঞানের জগতে যে অবদান রেখেছিলেন তার স্বীকৃতিস্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে বোজন নাম দেওয়া হয়। তাহলে বোজন হচ্ছে এক শ্রেণীর মৌলিক কণা। এক শ্রেণীর মৌলিক কণা হচ্ছে বোজন। সেই বোজন কণাগুলো কার নাম অনুসারে এসেছে? বোজন কণাগুলো এসেছে প্রফেসর সত্যেন্দ্রনাথ বসু ওনার নাম অনুসারে। 1900 থেকে 1930 সালের এই সময়টিতে অনেক বড় বড় বিজ্ঞানী মিলে কোয়ান্টাম তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। কোয়ান্টাম তত্ত্ব বলে যে তত্ত্বটি আছে, সেই তত্ত্বটি 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের ওই যে কোয়ান্টামের ধারণাটা যখন ম্যাক্স প্ল্যাঙ্ক দিলেন, তারপর থেকে 1930 সাল পর্যন্ত মোটামুটি 30 বছর সময় ধরে এই তত্ত্বটিকে ডেভেলপ করা হয়, তাকে গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়। হ্যাঁ, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করা হয় এবং পরীক্ষা নিরীক্ষামূলকভাবেও তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয় কল্পনা করে নেওয়া হয়েছিল। মানে ধারণা করা হয়েছিল যে বিদ্যুৎ চৌম্বক যে তরঙ্গ আছে সেই তরঙ্গটি প্রবাহিত হয় কার ভেতর দিয়ে, যার ভেতর দিয়ে প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে ইথার। এটা কল্পনা করা হয়েছিল। কিন্তু 1887 সালে মাইকেলসন ও মর্লি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করে দেখান যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই এবং আলোর বেগ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার আসে যে আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান। মানে রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমরা যখন কথা বলবো তখন মানে আলো, এটা সবসময় মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটু কনফিউজিং যদিও। একটা কিছুর আলোর বেগ হচ্ছে সি, আর এমনি নর্মালি কোনো কিছুর বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে অথবা ইউ দিয়ে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, ভি ফর ভেলোসিটি। এটা যদি যোগ করি তাহলে যোগফল হয়তো সি হবে। আবার আমি যদি সি মাইনাস ভি দেই তাহলে যোগফল হবে সি। ব্যাপারটা এরকম আর কি, এটা বলার চেষ্টা করছি। আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান। আচ্ছা, তো 1905 সালে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে এই বিষয়টির ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অফ রিলেটিভিটি থেকেই সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E=mc² বের হয়ে আসে, যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। তাহলে E=mc² সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে বস্তুর ভরকে শক্তিতে পরিণত করা যায় বা সম্ভব হচ্ছে। আচ্ছা, এবার কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক 1931 সালে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরের বছরই আবিষ্কৃত হয়ে যায়। প্রতি পদার্থ অ্যান্টাই পার্টিকেল, এটা আবিষ্কার করেন, মানে এর অস্তিত্ব ঘোষণা করেন। অর্থাৎ কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে, যেটাকে বলা হয় কোয়ান্টাম ফিল্ড থিওরি, সেটা ব্যবহার করে
ডিরাক 1931 সালে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করলেন, অর্থাৎ ভবিষ্যৎবাণী করলেন যে প্রতি পদার্থ বলে কিছু একটা থাকবে, থাকার কথা, এবং যেটি পরের বছরই আবিষ্কৃত হয়ে যায়। সেই বছর কি হয়? ইলেকট্রনের প্রতি পদার্থ পজিট্রন আবিষ্কৃত হয়। 1895 সালে রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। 1899 সালে পিয়েরে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণু আসলে কোনো অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। তাহলে এই যে সেকশনটা আমরা পড়লাম, এই সেকশনের মধ্যে এই যে রন্টজেনের নাম এসছে, উনি এক্স রে আবিষ্কার করেছিলেন। বেকেরেলের নাম এসেছে, পিয়েরে কুরি ও মেরি কুরি এসছে। বেকেরেল কি করেছিলেন? তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কার করেছিলেন। পিয়েরে এবং মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং অন্যান্য আরো মনে হয় মৌল আবিষ্কার করেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। সেগুলো ভেঙে ওনারা বলেছিলেন যে পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে যে বিজ্ঞানীদের কথা বলা হয়েছে, ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে মাইকেলসন মরলে, তারপরে হচ্ছে ডাল্টন, থমসন, রাদারফোর্ড, মেরি কুরি, পিয়েরে কুরি, অ্যালবার্ট আইনস্টাইন, সত্যেন্দ্রনাথ বোস, এদেরকে আপনি নোবেল লরিয়েট হিসেবে পেয়ে যাবেন খুব সহজেই। এদের মধ্যে কে কে নোবেল পেয়েছেন, কে কে পাননি, এটা যদি আপনি তালিকা করেন তাহলে পাননি এরকম তালিকায় খুব কমই থাকবে আর কি। তো আপনারা একটা কাজ করতে পারেন যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন, কে পাননি, তার একটা তালিকা তৈরি করতে। আচ্ছা, বিজ্ঞানের উত্থান পর্ব থেকে এবার সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। এই সময়ে, সমসাময়িক সময়ে কি হচ্ছে পদার্থবিজ্ঞানে সেটা বোঝানোর জন্য কতগুলো কথা বলা হয়েছে, কতগুলো জিনিসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী অ্যাক্সিলারেটর তৈরি করা হচ্ছে। মানে অনেক বড় রকমের অ্যাক্সিলারেটর তৈরি করা হয়। অ্যাক্সিলারেটর দিয়ে কি করা হয়? অ্যাক্সিলারেটর দিয়ে মানে কি হয় যে একটা অনেক বড় একটা সার্কুলার একটা পাথ থাকে, সবসময় সার্কুলার হয় না, যে স্পাইরাল কিছু পাথ থাকে, তারপরে সেখান থেকে মানে মূল মেকানিজমটা থাকে হচ্ছে যে একটা কণা, এখানে মনে করলাম একটা প্রোটন আর একটা প্রোটনের সাথে সংঘর্ষ হবে। দুইটা প্রোটন দুই দিক দিয়ে আমি যদি পাঠাই, একটা প্রোটন এদিকে যাচ্ছে, একটা প্রোটন এদিকে যাচ্ছে, তারা ঘুরে এসে প্রচন্ড গতিতে মুখোমুখি যদি সংঘর্ষ হয়, তাহলে সেই সংঘর্ষের বিস্ফোরণটা মনে করেন এখানে হলো। এবং এই সংঘর্ষ যেখানে হয়েছে তার পাশে যদি আমরা ডিটেক্টর রেখে দেই, ডিটেক্টর অর্থাৎ এখান থেকে কি বের হচ্ছে সেটা দেখার জন্য আমি কতগুলো ক্যামেরা রেখে দিতে পারি, কম্পিউটারের সেটআপ রেখে দিতে পারি। সেইখানে আসলে কি হচ্ছে এই ছবিটা যদি আমি নিতে পারি, ডাটাটা যদি কালেক্ট করতে পারি, তখন আমরা দেখতে পারি যে এই যে সংঘর্ষ পার্টিকেলগুলোর মধ্যে হয়, এখানে দুটো পার্টিকেল ভেঙে আরো অনেকগুলো পার্টিকেলের অস্তিত্ব পাওয়া যায়। আরো অনেকগুলো পার্টিকেলের অস্তিত্ব পাওয়া যায়। কি হয় এই অ্যাক্সিলারেটরগুলোতে? আর কি কি পার্টিকেল আছে, একটা প্রোটনকে ভেঙে আমি আর কি কি পেতে পারি সেটা দেখার চেষ্টা করা হয়। একটা নিউট্রনকে ভেঙে আমি আর কি কি পেতে পারি সেটা দেখার চেষ্টা করা হয় আর কি। তো এটা প্রচুর ব্যয়বহুল একটা প্রজেক্ট, অ্যাক্সিলারেটর। তো প্রজেক্ট বা যন্ত্র কি বলবো। আচ্ছা, তো এটা সম্পর্কে আরো মানে বিশেষ করে পপ সায়েন্স বা ইউটিউবের বিভিন্ন রকম ভিডিও, এগুলো একটু এক্সপ্লোর করলে অ্যাক্সিলারেটর সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, অনেক বেশি শক্তিতে অ্যাক্সিলারেটর নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়। আপাত দৃষ্টিতে অসংখ্য নতুন কণা মনে হলেও অল্প কয়েকটি মৌলিক কণা এবং তাদের প্রতি পদার্থ নিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়। স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে ভরের জন্য যে কণাগুলো আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড মডেল থেকে, সেই কণাগুলোর যে ভর আছে, যেমন আমার ইলেকট্রনের একটা ভর আছে, হ্যাঁ, আমরা ইলেকট্রনের ভর কত আমরা হয়তো অনেকেই জানি না এখনো পর্যন্ত, যে 9.1 ইন্টু 10⁻³ কিলোগ্রাম, জাস্ট এরকম একটা ভর আছে, অনেক ছোট।
যেমন প্রোটনের একটা ভর আছে 6.67, সরি 6.67, 3 into 10 to the power 3 into 10 to the power minus 27 কিলোগ্রাম। ওকে, তো এরকম মানে প্রচন্ড অনেক ছোট ছোট পার্টিকেল, খুব ক্ষুদ্র ভর। হ্যাঁ, তো এই ভরগুলো কোত্থেকে আসলো সেই ব্যাখ্যাটা স্ট্যান্ডার্ড মডেল দিতে পারে না। এই ভরগুলোর ব্যাখ্যা করার জন্য কি হয়, ভর ব্যাখ্যা করার জন্য হিগস বোসন নামে একটি নতুন কণার ভবিষ্যৎবাণী করা হয়। মানে অনেকগুলো কণা পাওয়া যাচ্ছিল, সেগুলোর মধ্যে হিগস বোসন বলে কোনো কিছু ছিল না, কিন্তু ধারণা করা হয় যে যেহেতু কণাগুলোর ভর আছে, তার মানে নিশ্চয়ই এরকম একটা কণা আছে যে কণাগুলো ভরের জন্য দায়ী। আচ্ছা, তো 2013 সালে পরীক্ষাগারে হিগস বোসনকে শনাক্ত করাটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসেবে ধরা হয়। 1924 সালে হাবল দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি থেকে একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তাহলে 1924 সালে হাবল কি করলেন, হাবল দেখালেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, এবং এটা থেকে তিনি একটা জিনিস চিন্তা করলেন যে আচ্ছা, সবগুলো যেহেতু দূরে সরে যাচ্ছে, তার মানে একটা সময় তারা দূরে সরতে শুরু করেছিল। তাহলে সেই শুরুটা ছিল হচ্ছে প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন এই প্রসারণ কখনোই থেমে যাবে না, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে। পদার্থবিজ্ঞানীরা আরও দেখিয়েছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। বাকি ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হয়। ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার বলেও কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি না, আমাদের হিসাবের সাথে মিলছে না। হ্যাঁ, তো যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে বিজ্ঞানীরা দেখান অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন এই প্রসারণ কখনোই থেমে যাবে না। এটাও একটা ভবিষ্যৎবাণী। যদিও এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছে যে এই প্রসারণ কখনোই থেমে যাবে না, কিন্তু দেখেন এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এটা মাত্র 4% ডেটার উপরে ভিত্তি করে আমাদের এই মানে স্পিচটা, যে এই প্রসারণ কখনোই থেমে যাবে না। আর কি হবে এটা কে জানে, যে বাকি ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হবে। দেখা যাক কি হয়। আপনাদের মধ্য থেকে কেউ হয়তো এই জিনিসটা আবিষ্কার করবেন বা করে দেখাবেন। তো এবার আমরা আসি হচ্ছে কঠিন পদার্থবিজ্ঞানের পরের লাইনটা। কঠিন পদার্থবিজ্ঞানের বা সলিড স্টেট ফিজিক্সের কঠিন পদার্থবিজ্ঞান বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়, যেগুলো ব্যবহার করে বর্তমান ইলেকট্রনিক্স গড়ে উঠেছে। তাহলে ইলেকট্রনিক্সগুলো অর্ধপরিবাহী, এটার মানে প্রচলিত নাম হচ্ছে সেমি কন্ডাক্টর। মানে ইংরেজিটা বেশি প্রচলিত কেন জানি না আমি, অর্ধপরিবাহী যে খুব বেশি অপ্রচলিত তাও না, বাট সেমিকন্ডাক্টর ডিভাইস এটা একটু বেশি বলে মানুষজন। তো এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো কি? এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো হচ্ছে ওই যে আমাদের মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, এই সমস্ত জিনিসের মধ্যে এটা খুব বেশি থাকে, বেশি পরিমাণে থাকে, কারণ সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে হচ্ছে আমাদের এই চিপগুলো তৈরি করা হয়, ট্রানজিস্টরগুলো তৈরি করা হয়। আচ্ছা, এবার আমরা এখানে দেখি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ফিজিক্স। তো তোমরা এর মাঝে জেনে গেছো যে পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেটি শক্তি এবং বলের উপস্থিতিতে সময়ের সাথে বস্তুর অবস্থান পরিবর্তন ব্যাখ্যা করে। যে কোনো জ্ঞানের মতোই পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে জানা। পদার্থবিজ্ঞানের জানার পরিসরটি অনেক বড়। ক্ষুদ্র পরমাণু
থেকে বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। বোঝার সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্যকে 3টি মূল ভাগে ভাগ করতে পারি। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো আপনি দেখবেন যে কিভাবে কি বলেছে ওরা। প্রকৃতির রহস্য উদ্ঘাটন। প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে চাই আমরা। পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে চাই। প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোডস্টোনকে এক টুকরো অদৃশ্য একটা শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল। প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোডস্টোনকে অন্য এক টুকরো লোডস্টোন অন্য এক টুকরোকে কি বলে, আমি কি পড়ছি, প্রাচীনকালে চীন দেশে এক টুকরো লোডস্টোনকে অন্য এক টুকরোকে অদৃশ্য একটা শক্তি দিয়ে আকর্ষণ করতে দেখা গিয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা লোডস্টোন আর একটা লোডস্টোন, দুইটা লোডস্টোন যদি আমি একসাথে নেই তাহলে দেখা যাচ্ছে এরা পরস্পরকে আকর্ষণ করছে। বিশেষ ধরনের এই পদার্থের বিশেষ এই ধর্মটির নাম দেওয়া হয়েছিল চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম। একইভাবে প্রাচীন গ্রিসে আম্বর নামের পদার্থকে পশম দিয়ে ঘষা হলে, আম্বরকে যদি আমরা পশম দিয়ে ঘষি তাহলে সেটি এই দুটি পদার্থকে একটি অদৃশ্য শক্তি দিয়ে আকর্ষণ করত। এই বিশেষ ধর্মের নাম দেওয়া হলো ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ শক্তি। অষ্টাদশ শতাব্দীতে এটি নিয়ে ব্যাপক গবেষণা হয় এবং বিজ্ঞানীরা আবিষ্কার করেন এটি একই বলের দুটি ভিন্ন রূপ এবং এই বলটির নাম দেওয়া হয় বিদ্যুৎ চৌম্বকীয় বল। বিদ্যুৎ চৌম্বকীয় বল। পরবর্তীতে, এটা আমরা একটু আগেই দেখেছি, পরবর্তীতে তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর বিটা রশ্মি নামে একটা বিশেষ বিকিরণ ব্যাখ্যা করার সময় দুর্বল নিউক্লিয় বল নামে নতুন এক ধরনের বল আবিষ্কৃত হয়। ওই যে সেই দুর্বল নিউক্লিয় বল কখন হয়? তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হওয়ার পর। তেজস্ক্রিয়তা, যখন আমরা তেজস্ক্রিয় কোনো রশ্মি পাই তখন তার সাথে, তেজস্ক্রিয় রশ্মির সাথে আমরা একটা বিটা রশ্মি নামে একটা রশ্মি পাই। বিটা রশ্মিটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, এগুলো হচ্ছে ইলেকট্রন। তো বিটা রশ্মি পাওয়া যায়। দুর্বল নিউক্লিয় বল নামে একটি বলের কারণে এই জিনিসটা হয়। আচ্ছা, পদার্থবিজ্ঞানীরা পরে দেখালেন বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল একই বলের ভিন্ন ভিন্ন রূপ। তাহলে একটু আগে আমরা যেমন দেখলাম যে চৌম্বক বল এবং বিদ্যুৎ বল, বিদ্যুৎ শক্তি দুটোই একই, ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স একই রকম জিনিস। তো একই বলের দুইটি ভিন্ন রূপ। তেমন দেখা যাচ্ছে যে এই যে দুর্বল নিউক্লিয় বল, এই দুর্বল নিউক্লিয় বলটিও বিদ্যুৎ চৌম্বকীয় বল এর একটি ভিন্ন রূপ। সুতরাং এই দুইটি বলকেও একীভূত করা সম্ভব এবং তাকে একীভূত করে কি হলো, নতুন আর একটা বল পাওয়া গেল, যে বলটার নাম দেওয়া হলো ইলেকট্রোউইক ফোর্স। ইলেকট্রোউইক ফোর্স মানে এই ফোর্সটা যখন অ্যাপ্লাই হবে কোনো কিছুর উপরে, তার মানে ওইটার মধ্যে 3টা বল থাকবে। আচ্ছা, পদার্থবিজ্ঞানীরা ধারণা করেন প্রকৃতিতে মহাকর্ষ বল এবং নিউক্লিয়ার বল নামে আরও যে দুটি বল রয়েছে ভবিষ্যতে সেগুলোও এই সূত্রের আওতায় আনা যাবে। পদার্থবিজ্ঞানে এভাবেই একের পর এক প্রকৃতির রহস্য উন্মোচন করে যাচ্ছে। একইভাবে বলা যায় একটি বস্তু তৈরি হয়েছে অণু দিয়ে, পরবর্তীতে দেখা গেছে অণুগুলো মৌলগুলোর পরমাণু দিয়ে তৈরি। পরমাণুগুলো চার্জ নিরপেক্ষ হলেও তার কেন্দ্রে রয়েছে পজিটিভ চার্জের নিউক্লিয়াস এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। ইলেকট্রন একটি মৌলিক কণা হলেও দেখা গেল নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। তাহলে ইলেকট্রন একটি মৌলিক কণা হলেও নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কি পাবো? প্রোটন এবং নিউট্রনকে পাবো। আর ইলেকট্রনকে বলা যাচ্ছে যেহেতু মৌলিক কণা, তাকে আমরা ভাঙতেই পারবো না। পরবর্তীতে দেখা যায় নিউট্রন এবং প্রোটনকেও কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কণা দিয়ে পরবর্তীতে দেখা যায় নিউট্রন এবং প্রোটনও কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কণা দিয়ে তৈরি। আমরা এর আগের স্লাইডে বলেছিলাম যে একটা প্রোটন ভাঙলে, প্রোটন কি দিয়ে গঠিত? আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে গঠিত। তাহলে প্রোটন গঠিত হয় দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দিয়ে, আর নিউট্রন গঠিত হয় দুইটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্কের মাধ্যমে। আচ্ছা, পরবর্তীতে দেখা যায় নিউট্রন এবং প্রোটনও কোয়ার্ক নামে অন্য এক ধরনের মৌলিক কণা দিয়ে তৈরি। ইলেকট্রন এবং কোয়ার্ক এদেরকে আবার ভাঙলে কি পাওয়া যাবে? এরা স্ট্রিং দিয়ে তৈরি কিনা সেটি নিয়ে বর্তমান সময়ের গবেষণার বিষয় আর কি। স্ট্রিং থিওরি বলতে চায় যে ইলেকট্রন এবং কোয়ার্ক বা অন্যান্য যে কোনো কিছুই
স্ট্রিং দিয়ে তৈরি, বাট এটার এখনো কোনো পরীক্ষামূলক প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই। এরপরে আমরা জানবো প্রকৃতির নিয়মগুলো জানা। এই প্রকৃতির নিয়মে কি হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। তাহলে আজকে এখানে শেষ করি।